ওখান থেকে অ্যাকচুয়ালি স্কয়ার ওয়েভ জেনারেট হয়। আমরা ফ্রিডামে বাকিগুলো দেখেছিলাম, এখানে আউটপুটটা ছিল স্কয়ার ওয়েভ। আজকে আমরা দুটো অসিলেটর দেখবো, একটা হচ্ছে ফেজ শিফট অসিলেটর আর হচ্ছে উইন্ড ব্রিজ অসিলেটর। এই দুটো অসিলেটরই হচ্ছে হারমোনিক অসিলেটর, আর হচ্ছে কি এই দুটো অসিলেটরই হচ্ছে সাইন ওয়েভ জেনারেট করে। এই যত এই দুটো অসিলেটর হচ্ছে সাইন ওয়েভ জেনারেট করে। এখন কথা হচ্ছে পরীক্ষায় বললাম যে এমন একটা অসিলেটর ডিজাইন করো which will produce sine wave, ঠিক আছে? তখন কি কিভাবে বুঝলাম এই ফেজ শিফট একটা ওয়েভ কিভাবে বুঝলাম? যদিও আরো দুটো অসিলেটর আছে, একটা আমরা বলছি কলপিট, একটা থার্ড। এই দুটো অসিলেটর আমরা তোমাদের পড়াচ্ছি না, ঠিক আছে? বাট তোমরা চাইলে নিজেরা দেখে নিতে পারো, যেহেতু পড়াচ্ছি না সিলেবাসের ইনক্লুডেড না। আমরা শুধু ফেজ শিফটটা দেখাবো আর হচ্ছে উইন্ড ব্রিজ অসিলেটর দেখাবো। ফার্স্ট হচ্ছে আমরা ফেজ শিফট অসিলেটরটা দেখি। এখানে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে ফেজ শিফট অসিলেটর সার্কিট। এখানে ফেজ শিফট খেয়াল করে দেখো তো, এটা অপেম্পের কোন ধরনের কনফিগারেশন? এই অপেম্পটা এটা কোন ধরনের কনফিগারেশন? ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে যদি ইনপুট আমরা কিছু এসি করে ছাড়া যাবে না? আচ্ছা দেখো, এই যে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, যেটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ইনপুট আমরা যেটা দিব, ইনপুট আমরা যা দিব, আউটপুটে কি হবে? তাই 180 ফেজ শিফট হয়। ইনপুটে যদি আমরা সাইন ওয়েভের পজিটিভ সাইকেল দিই, আউটপুটে পাবো নেগেটিভ সাইকেল। তো এখানে বেসিক্যালি 180 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে। তো আমার অ্যামপ্লিফায়ারে যদি 180 ডিগ্রি ফেজ শিফট হয়, ফিডব্যাক নেটওয়ার্ক যেটা সেখানে কত হতে হবে? 180 ডিগ্রি ফেজ শিফট হতে হবে। এখন ফিডব্যাক নেটওয়ার্ক আমরা জানি, এই দরজা লাগাও। ফিডব্যাক নেটওয়ার্ক অ্যাকচুয়ালি আরএলসি রেজিস্ট্যান্স দিয়ে হতে পারে, ইন্ডাক্টর দিয়ে হতে পারে, ক্যাপাসিটর দিয়ে হতে পারে। এখানে খেয়াল করে দেখো, এখানে যে ফিডব্যাক নেটওয়ার্কটা, এখানে তিনটা লুপ আছে, দেখতে পাচ্ছ? এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে? এখানে কত লুপ থাকতে পারে? চারটা লুপ থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, ছয়টাও থাকতে পারে, ঠিক আছে? এই ফিডব্যাক নেটওয়ার্কটা কাজ হচ্ছে আমাকে আরো 100 ডিগ্রি ফেজ শিফট দেওয়া, ঠিক আছে? যদি এখানে তিনটা লুপ থাকে তাহলে প্রতিটা লুপ আমাকে 60 ডিগ্রি করে ফেজ শিফট দিবে। যদি চারটা লুপ থাকে প্রতিটা লুপ হচ্ছে আমাকে 45 ডিগ্রি করে ফেজ শিফট দিবে। আর যদি দুইটা থাকে সেক্ষেত্রে প্রতিটা লুপ আমাকে 90 ডিগ্রি করে ফেজ শিফট দিতে হবে। আদারওয়াইজ কি হবে? বাকহাউসের অ্যাক্টিভিটি স্যাটিসফাই করবে না, এবং সেক্ষেত্রে অসিলেশন ক্রিয়েট হবে। অসিলেশন ক্রিয়েট হওয়ার জন্য এখানে যে 180 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে, আমার এই যে লুপটা আপনার ফিডব্যাক নেটওয়ার্কটা, সেখানে আমরা 180 ডিগ্রি ফেজ শিফট কি করতে হবে? এনশিওর করতে হবে। তাহলে তিনটা লুপ আছে, দ্যাট মিন্স প্রতিটা লুপই 60 ডিগ্রি করে ফেজ শিফট হবে। এখানে দেখো, এই যে দেখো এখানে ফেজ শিফটের মাধ্যমে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা এই যে বার্কহাউসের ডায়াগ্রাম সেটসে বলছি, এজন্য অ্যাকচুয়ালি এই অসিলেটরটাকে বলা হচ্ছে ফেজ শিফট অসিলেটর। এখন একটু খেয়াল করে দাও, এখান থেকে কোশ্চেন কয়েক রকম হতে পারে। আর ফার্স্ট দেখো, সার্কিট থেকে সব বুঝতে পারছো? অ্যামপ্লিফায়ার আছে, অ্যামপ্লিফায়ার কি করবে? 180 ডিগ্রি ফেজ শিফট দিবে। আর ফিডব্যাক নেটওয়ার্ক হিসেবে আরসি ব্রাঞ্চগুলো আছে, তিনটা আরসি লুপ আছে, এগুলো এই আরসি লুপগুলো হচ্ছে কত? আরো 180 ডিগ্রি ফেজ শিফট দিবে। টোটাল ফেজ শিফট কত হচ্ছে? 360 ডিগ্রি হচ্ছে। এখন একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলাম, আরেকটা ক্রাইটেরিয়া ছিল না? আরেকটা ক্রাইটেরিয়া কি ছিল? AB ইকুয়াল টু 1। অ্যামপ্লিফায়ারের যে গেইন এবং ফিডব্যাক নেটওয়ার্কের যে ইন্টিগ্রেশন, সেটা মাল্টিপ্লিকেশন শুড বি ইকুয়াল টু 1, ঠিক আছে? 1 থেকে বড় হতে পারে, বাট অবশ্যই 1 হতে হবে। এখন এটাও তো আমরা স্যাটিসফাই করতে হবে। দ্যাট ইজ কি, এই যে ফিডব্যাক নেটওয়ার্কটা, এটা গেইনটা বের করা আমার দরকার। এটার গেইন যা হবে, এটার গেইন ঠিকটা উল্টা হবে, ঠিক আছে? এটার গেইন যদি সাপোজ আমরা 19 পাই, এটা গেইন কত হতে হবে? 1/9। সো আমরা কি করি, এই যে এই সার্কিটটাকে আমরা সলভ করে এটার জন্য একটা গেইনের ইকুয়েশন বের করি, ঠিক আছে? তো এটা এই সার্কিট যদি আমরা সলভ করতে চাই, তারপর দেখো তো কিভাবে সলভ করা যায় এরকম একটা সার্কিট। পুরো মেশ অ্যানালাইসিস করে আসছো না? यस सर। এই সার্কিটে খুব সহজে মেশ অ্যানালাইসিস করে আমরা সলভ করতে পারি। এই পাশটা হচ্ছে আউটপুট আর এই পাশটা হচ্ছে ইনপুট। সো আমি যদি আউটপুট বা ইনপুট বের করতে পারি, তাই কিন্তু কি হচ্ছে, এই নেটওয়ার্কটা আমি বের করছি। সো আমরা এখানে মেশ অ্যানালাইসিস করে এখানে খেয়াল করে দেখো, তিনটা লুপ যে দেওয়া আছে, তিনটা লুপের জন্য মেশ অ্যানালাইসিস করে তিনটা ইকুয়েশন আসতে পারে, ঠিক আছে? এই তিনটা ইকুয়েশন ইউজ করে আমরা
আমরা ধরে নিচ্ছি যে R1 = R2 = R3 এবং C1 = C2 = C3 = C। সবগুলো ভ্যালু ইকুয়াল ধরে নিয়ে আমরা যদি এই যে তিনটে ইকুয়েশন পাইলাম, তিনটে ইকুয়েশন যদি সলভ করি, কিভাবে সলভ করতে আমরা জানি। যেহেতু আমরা তিনটে ইকুয়েশন পেয়েছি, তিনটে ইকুয়েশন পেয়ে যাওয়া মানে কি, তিন নাম হলো বের করা বসে, ঠিক আছে। ওই হিসেবে যদি আমরা সলভ করি যদি আমরা v আউটপুট ডিভাইড বাই v ইনপুট বের করি, তারপরে দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে v আউটপুট ডিভাইড বাই v ইনপুট। এই যে v আউটপুট ডিভাইড বাই v ইনপুট, এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি দেখতে হবে কমপ্লেক্স মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি সিম্পল। ইকুয়েশনটা সলভ করলে এরকম একটা, এই ডান দিকে এরকম একটা ইকুয়েশন আমরা পাই, ঠিক আছে। এখন ফেজ শিফট 180 ডিগ্রি হওয়ার জন্য এখানে অ্যাকচুয়ালি কোনো ইমাজিনারি কোয়ান্টিটি থাকা যাবে না, ঠিক আছে। ইমাজিনারি কোয়ান্টিটি থাকা মানে কত, ফেজ শিফট কত 90 ডিগ্রি হয়ে যায়। 180 ডিগ্রি রেশিও করার জন্য আবার এই ইমাজিনারি কোয়ান্টিটিটা 100 0 কোনো ইমাজিনারি কোয়ান্টিটি থাকতে পারবে না। তো যদি না থাকে এই পোরশনটা ইকুয়াল আমি 0 দিতে পারি, তাই না। যদি এই পোরশনটা ইকুয়াল 0 লিখি এবং সেখান থেকে যদি আমি ওমেগা নট এর জন্য সলভ করি, এই এটা ইকুয়াল 0 লিখলাম এবং ওমেগা নট এর জন্য সলভ করি, তাহলে দেখো ইকুয়েশন আমরা পাই কি, ওমেগা নট ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই RC √6। ওমেগা নট ইজ গুলো লেখা যায় twice by f নট, তাহলে f নট ইজ কি লেখা যায় 1 ডিভাইডেড বাই twice by RC √6। এখানে খেয়াল করে দেখো এই যে f নট, এটাকে আমরা বলতেছি ফেজ শিফট অসিলেটরের জন্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, মানে যেই ফ্রিকোয়েন্সিতে সে অসিলেট করবে সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। এটা জানাটা আমাদের জন্য খুব দরকার। এখানে খেয়াল করে দেখো এই √6 যেটা, এখানে ভিতরে একটা আসলে হচ্ছে 2 * n। যদি এখানে আমাদের এই সার্কিটে লুপ করা ছিল বিটুইন নেটওয়ার্কে তিনটা লুপ দেখে এখানে এর জায়গায় 3 আসছে, তখন 2 * 3 কত হচ্ছে 3। যদি দুইটা লুপ হয়, যদি ইকুয়েশন সলভ করো তখন দেখবা এখানে আসবে √4। যদি চারটা হয় তখন দেখবা এখানে আসবে √8, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি অসিলেশন যদি আমরা পেয়ে যাই, এখন দেখো আমরা ওমেগা নট এর ভ্যালু পাইছি না, ওমেগা নট থেকে তো আমাদের f নট আসছে। এখন আমরা কি করলাম, এই যে বড় ইকুয়েশনটা ছিল, বড় ইকুয়েশনটার এই পার্ট ডান পাশের পার্টটা আমরা 0 করে দিলাম। এখন ওমেগা নট এর ভ্যালু পেয়ে গেছি, বাকি যে পার্টটা ছিল সেখানে যদি আমরা এখন ওমেগা নট এর ভ্যালুটা বসিয়ে দিই, যেমন বাকি পার্টটা ছিল হচ্ছে এটা 1 ডিভাইড বাই 1 মাইনাস 5 ওমেগা নট স্কয়ার r স্কয়ার c স্কয়ার। এখানে ওমেগা নট ইকুয়াল টু আমরা পাইলাম, সেটা দিয়ে এখানে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে যদি সলভ করি তাহলে v আউটপুট ডিভাইড বাই v ইনপুট আসে হচ্ছে 1 ডিভাইড বাই 29। সামনেটা মাইনাস আছে, মাইনাস দিয়ে বুঝাচ্ছে কি 180 ডিগ্রি ফেজ শিফট, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে v আউটপুট ডিভাইড বাই v ইন, এটা কার গেইন, ফিডব্যাক নেটওয়ার্কে গেইন। এন্ড ফিডব্যাক নেটওয়ার্কে গেইন যদি 1/29 হয়, তাহলে আমার অ্যামপ্লিফায়ার গেইন কত হতে হবে 29, অবশ্যই 29 হতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি যে আমার এই যে RF ফিডব্যাক, যেহেতু আমাদের কি ছিল ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ছিল না, ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইন ইকুয়েশন কি RF ডিভাইডেড বাই RI, সামনেটা মাইনাস থাকবে, ঠিক আছে। এটা না, তারপরে কি আমার এখানে RF এবং RI হিসেবে ছিল হচ্ছে R3, RF এবং RI শুড বি ইকুয়াল টু কত হতে হবে 29। তাহলে আমি লিখতে পারি যে RF ইকুয়াল টু 29, RI হতে হবে, RI যদি R3 এটা লিখতে পারি। এটাকে যদি আমি ধরে নিই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু লিখতে পারি, কারণ এটা অবশ্যই 1 হতে হবে, বাট যদি আমরা হায়ার অ্যাপ্লিকেশন চাই সেটা 1 থেকে বড় হতে পারে, বাট অবশ্যই 1 থেকে 1 অথবা তার থেকে বড় হতে পারে। তাহলে আমি লিখতে পারি যে RF গ্রেটার দ্যান ইকুয়াল টু 29 আছে। এখানে ক্যালকুলেট করতে, এখানে ফেজ শিফট প্রসিডিউরের জন্য এক ধরনের ওয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে কিভাবে ইকুয়েশন সলভ করে আমরা বের করতে পারি যে v আউটপুট ডিভাইড বাই v ইনপুট ইজ ইকুয়াল টু 129, এবং সেখান থেকে বের করতে পারি RF ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 29 আছে। তো যদি বলি যে প্রুফ দ্যাট ফর a phase shift oscillator the feedback resistance RF should be equal or greater than 29 আছে। তাহলে কি করতে হবে, তোমাকে এটা সলভ করতে হবে, এটা হলো একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি সলভ করতে পারি, আমরা ডিজাইন করতে পারি। যেমন দেখো এই যে প্রবলেমটা, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা কি বের করতে হবে আমরা দেখি। ডিটারমাইন দ্য ভ্যালু অফ RF, ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে হবে, necessary for the following circuit to operate as an oscillator, ঠিক আছে। ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন, ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন মানে কি, এটা যদি ইকুয়েশন আমরা জানি f not equals to 1/2 pi RC √6। তাহলে দেখো এখানে C1 C2 C3 সবগুলো কিন্তু সমান, R1 R2 R3 সবগুলো সমান। তাহলে আমরা কি এখানে R এর ভ্যালু জানি, C এর ভ্যালু জানি, তো সেখান থেকে আমরা f not equal to 1/2 pi RC
√6 করলে f নোটটা চলে আসে। তারপর দেখো এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স ভ্যালুটা দেওয়া নাই, সো ফিডব্যাক রেজিস্ট্যান্স ভ্যালুটা কিন্তু আমরা বের করতে হবে। এখন আমরা দেখে আসছি একটু আগে যে ফেজ শিফট অসিলেটরের জন্য ফিডব্যাক নেটওয়ার্কে গেইন হচ্ছে কত 1/29। সো অ্যাম্প্লিফায়ারের যে গেইন সেটা কত হতে হবে 29 হতে হবে। সেক্ষেত্রে RF বাই এই যে RG হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, RF এবং RG রেশিও কত হতে হবে 29। সো আর RG যদি 10 কিলো ওহম হয় RF কত হতে হবে 290 ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, তো এরকম ভাবে দেখো এই একটা প্রবলেম দেখালাম, আরেকটা প্রবলেম দেখো এই সেম প্রবলেমটার কন্টিনিউশন সেটা যদি R1 R2 এবং R3 আমরা চেঞ্জ করি তাহলে অবশ্যই ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন চেঞ্জ হয়ে যাবে, এবং ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন যদি চেঞ্জ হয় তাহলে RF এর যে রিকোয়ার্ড ভ্যালু সেটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এটা ডিপেন্ড করে কার উপর R3 এর উপর। R3 এখন কত হয়ে যাচ্ছে 8.2, তাহলে কত হবে 8.2 ইনটু 29। বুঝে গেছে? লাস্ট ওয়ান ইজ ইম্পর্টেন্ট, এটা দেখ কি বলছে, design a circuit to generate a sinusoidal signal with oscillation frequency of 2.5 kHz। ঠিক আছে, এখানে দেখো তোমাকে কিন্তু বলে দেয় না যে ফেজ শিফট অসিলেটর দেব, ঠিক আছে, আমার হাতে কিন্তু অপশন আছে, আমরা কিন্তু যদি এই লেকচার স্লাইডটা তোমরা দেখো ফেজ শিফট অসিলেটর, কলপিট অসিলেটর, হার্টলি অসিলেটর, তারপর হচ্ছে উইং ব্রিজ অসিলেটর, সবগুলোই কিন্তু সাইন ওয়েভ জেনারেট করে, ঠিক আছে। এখন তুমি চাইলে যেকোনো একটা করতে পারো, কথা আছে কি এখানে দেখো অসিলেশন ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 2.5 কিলোহার্টজ। এখন ফেজ শিফট অসিলেটর হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, মানে সেই যে ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল জেনারেট করে সেই রেঞ্জটা হচ্ছে অডিও অসিলেটরের সাথে ম্যাচ করে। মানে হচ্ছে কি আমাদের ভয়েস, আমাদের যে আমরা যতটুকু শুনতে পাই তার রেঞ্জ কত 2.2 কিলোহার্টজ থেকে শুরু করে কত জানি সিলেক্টেড 20 হার্টজ থেকে শুরু করে 20 কিলোহার্টজ। এই ফেজ শিফট অসিলেটর হচ্ছে এই রেঞ্জেই শুধুমাত্র সিগন্যাল জেনারেট করতে পারে। তাহলে বড়তে 2.5 কিলোহার্টজ এটা কোন রেঞ্জে পড়ে অডিও অসিলেটর রেঞ্জে পড়ে, ঠিক আছে। সো বেসিক্যালি ফেজ শিফট অসিলেটর যেটা এটা অ্যাকচুয়ালি একটা লো ফ্রিকোয়েন্সি অসিলেটর হিসেবে কাজ করে, সে অ্যাকচুয়ালি লোয়েস্ট যে রেঞ্জগুলো সেই রেঞ্জে ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট করতে পারে। সো আমাকে এখানে এই ফ্রিকোয়েন্সি থেকেও বুঝতে হতে পারে যে এটা কি পরিমাণ অসিলেটর, এটা কি ফেজ শিফট অসিলেটর নাকি উইন্ড ব্রিজ অসিলেটর। এখন আমি একটু পরে উইন্ড ব্রিজে যাব, সেখানে দেখবো এটা অ্যাকচুয়ালি হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর হিসেবে কাজ করে, ঠিক আছে। এটা কাইন্ড অফ হসপিটাল হিসেবে কাজ করে এবং হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে। যদি হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হয় তখন আমরা অ্যাকচুয়ালি ওই উইন্ড ব্রিজ অসিলেটর ইউজ করব। এটা কি বুঝে গেছে? আর কোনো কোশ্চেন আছে? আমি দ্রুত চলে যাই। এই কলপিটা হার্ডলি তোমাদের করতে হবে না, এটা আমরা বাদ দিচ্ছি। নেক্সট ওয়ান ইজ উইন্ড ব্রিজ অসিলেটর। তারপর এটা সাইডটা যদি খেয়াল করে দেখো, এখানে দেখো এখানে একটা ব্রিজের মতো জিনিস আমরা দেখতে পাচ্ছি। এই ব্রিজটা যে আবিষ্কার করে তার নাম হচ্ছে মার্ক উইন্স। তার নাম অনুযায়ী এই ব্রিজটাকে বলা হচ্ছে উইন্ড ব্রিজ অসিলেটর। এই ব্রিজটা যদি আমরা খেয়াল করে দেখি, এখানে 4টা রেজিস্ট্যান্স আছে এবং 2টা ক্যাপাসিট্যান্স আছে এবং একটা প্যারালাল আরসি ব্রাঞ্চ। এটা হচ্ছে একটা সিরিজ আরসি নেটওয়ার্ক আর এটা হচ্ছে কি একটা প্যারালাল আরসি নেটওয়ার্ক, ঠিক আছে। এই ফিগারটাকে আমরা যদি সিম্পলিফিকেশন করে এরকম ভাবে ড্র করি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এরকম ভাবে ড্র করি তাহলে বলতো এটা কোন ধরনের অ্যাম্প্লিফায়ার, এটা আউটপুট কোন ধরনের কনফিগারেশন হতে পারে। এটা কোন ধরনের অ্যাম্প্লিফায়ার হতে পারে? নন নন-ইনভার্টিং এগুলো একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের জন্য ফেজ শিফট কত? ফেজ শিফট হয় তাহলে এখানে ফেজ শিফট কত? 0 তার মানে আমার এই যে বার্কহাউসের ক্রাইটেরিয়ন ছিল, বার্কহাউসের ক্রাইটেরিয়ন অনুযায়ী 2 নম্বর যে ক্রাইটেরিয়া এটা স্যাটিসফাই করে। এখানে ফেজ শিফট হচ্ছে 0 ডিগ্রি আর আগেরটার জন্য ফেজ শিফট কত ছিল 360 ডিগ্রি, এখানে ফেজ শিফট হচ্ছে 0 ডিগ্রি। আরেকটা ক্রাইটেরিয়া বাকি না, সেটা হচ্ছে কি গেইন কত হতে হবে 1 হতে হবে। আচ্ছা এখানে দেখো তোমার এই যে সিরিজ আরসি নেটওয়ার্কটা এটা হচ্ছে একটা হাই পাস ফিল্টার হিসেবে কাজ করে, ঠিক আছে। এই যে প্যারালাল আরসি নেটওয়ার্কটা এটা হচ্ছে একটা লো পাস ফিল্টার হিসেবে কাজ করে। তার মানে কি এখান দিয়ে অ্যাকচুয়ালি হাই পাস যে ফ্রিকোয়েন্সিগুলো ভ্যালু অনেক হাই সেগুলো পাস করতে পারবে, বাট এটা আবার কি করে, এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি পাস করে হাই ফ্রিকোয়েন্সি পাস করে। তো বুঝতে পারতেছো কি এখানে কি হচ্ছে, ট্রেড অফ হচ্ছে না। এই ধরনের ফিল্টারকে আমরা বলি হচ্ছে নচ ফিল্টার, এটা তোমাদেরকে দেখাবো না। নচ ফিল্টার মানে কি, এই নচ ফিল্টারগুলো এমনভাবে ডিজাইন করা হয় এটা শুধুমাত্র একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে
অ্যালাউ করে শুধুমাত্র একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য তার গেইন হবে অলমোস্ট ইকুয়াল টু যেটাকে আমরা বলি হচ্ছে রেজোনেট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তোমরা অথবা এসি সাইডে যখন পড়ছো সিরিজ রেজোনেন্স প্যারালাল রেজোনেন্স পড়ে আসছো না, এসি সাইডে পড়া আছে না, অবশ্যই পড়া আছে। আর এল সি যখন সিরিজে থাকে একটা কন্ডিশন ক্রিয়েট হয় যেটাকে আমরা বলি কি সিরিজ রেজোনেন্স, এক্স সিরিজ ইকুয়াল টু এক্স সি বেটার। আরেকটা হচ্ছে প্যারালাল রেজোনেন্স, ওখানে এই জন্য আমি স্কিপ করে যাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তার গেইনটা হয় হচ্ছে ম্যাক্সিমাম অথবা অলমোস্ট ইকুয়াল টু ইউনিট, সেটাকে আমরা বলেছি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। এখন একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এখানে কনসিডার করি এই জিনিসটাকে আমি ধরলাম Z3, ঠিক আছে, এটাকে ধরলাম Z4, এই যে সিরিজ ব্রাঞ্চ এটা টোটাল যে ইম্পিডেন্স সেটাকে আমি ধরলাম Z1, আর এই যে প্যারালাল ব্রাঞ্চ এটাকে আমি ধরলাম হচ্ছে Z2। এখন খেয়াল করে দেখো তো এই দুটো রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি সিরিজে কিনা। ভি আউটপুট থেকে এখানে যদি আসে এখানে কি কানেক্ট করতে পারবে? পারবে? তাহলে কারেন্টকে আমরা এখান থেকে গ্রাউন্ডে চলে যাচ্ছে না, এই দুটো রেজিস্ট্যান্স দিয়ে একই কারেন্ট ফ্লো করতেছে না। সো এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে, কার সাথে সিরিজে? এই ভি আউটপুটের সাথে। বুঝতে পারছো আমার কথা? সিমিলারলি দেখো তো এই দুটো জিনিস তো সিরিজে, এখান থেকে কানেক্ট করতে পারে? পারে। সো এখান থেকে যে ভি আউটপুট থেকে যে ফ্র্যাকশনটা এখানে আসছে দ্যাট ইজ অলসো কামিং টু সিরিজ, তাই না? এখন খেয়াল করে দেখো এই পয়েন্টের ভোল্টেজটাকে আমি এরকম ভাবে লিখতে পারি R4 ডিভাইডেড বাই R4 প্লাস R3 ইনটু V0। দেখা যায় R4 এর জায়গায় এটা আমি লিখতে পারি কি Z4 প্লাস Z3 ইনটু V0। এখন আমরা জানি অপরপের এই দুই পিনের ভোল্টেজ অলস কি হয় সেম। এই জিনিসটাকে কি এরকম ভাবে লেখা যায় ইকুয়ালস টু এই Z, এটা কি Z2 নাকি Z2 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 ইনটু V0 দেখা যায়। এই পিনের ভোল্টেজটাকে আমি এরকম ভাবে লিখলাম ইউজিং ভোল্টেজ ডিভাইডার, এই পিনের ভোল্টেজটাকে আমি এরকম লিখলাম ইউজিং ভোল্টেজ ডিভাইডার। এখন এটাকে যদি আমি সলভ করি মানে কি এখানে Z2 এর জায়গায় এই দুটো প্যারালাল কোডে যে ইম্পিডেন্স আছে সেটা বসাবো, আর Z1 এর জায়গায় এই দুটো জিনিস এই যে কোডে যে ইম্পিডেন্স আছে সেটা বসাই যদি সলভ করি তাহলে আমি কি পাবো? ভি আউটপুট ডিভাইড বাই ভি ইনপুট পেয়ে যাবো না? পাবো? দেখো এই ইকুয়েশন যদি আমরা সলভ করি, সলভ করলে এই এখানে দেখো একটা কমপ্লেক্স একটা ইকুয়েশন আসে। এক নম্বর ইকুয়েশন যদি আমরা খেয়াল করে দেখি, এক নম্বর ইকুয়েশনে এক পাশে আছে কি R4 ডিভাইডেড বাই R3 প্লাস R4, ওই যে ওটা। এই পাশে কি আছে? এই পাশে দেখো একটা কমপ্লেক্স কোয়ান্টিটি আছে, ঠিক আছে। এখন রাইট সাইডে যদি কমপ্লেক্স কোয়ান্টিটি হয়, লেফট সাইডে যদি রাইট সাইডে যদি নন কমপ্লেক্স কোয়ান্টিটি হয়, লেফট সাইডে যদি কমপ্লেক্স কোয়ান্টিটি হয়, ইকুয়েশন কি সমান হবে? এক পাশটা আরেক পাশও তাই হতে হবে। এই পাশে যেহেতু রিয়েল কোয়ান্টিটি, এটাও কি হতে হবে? রিয়েল কোয়ান্টিটি হতে হবে। সো রিয়েল কোয়ান্টিটি কখন হবে বলো তো? এই জিনিসটাকে যদি আমরা জিরো করে দিতে পারি তাহলে দেখো তো এখান থেকে জিরো কাটা যায় না, তখন রিয়েল কোয়ান্টিটি হয় না। সো রিয়েল কোয়ান্টিটি করার জন্য আবার এটাকে কি করতে হবে? জিরো করতে হবে। এইটাকে যদি আমরা জিরো করি, জিরো করে যদি আবার ওই একরকম ভাবে ওমেগা নট এর জন্য সলভ করি তাহলে কি আসে? ওমেগা নট ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √r R1 ইনটু R2 C1 ইনটু C2। এখন এই দুটো রেশিও যদি আমরা ইকুয়াল ধরি, R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু R ধরলাম, C1 ইজ ইকুয়াল টু C2 ইজ ইকুয়াল টু C ধরলাম, তাহলে কি আসে? 1 বাই √r R স্কয়ার ইনটু C স্কয়ার, তাই না? সেখান থেকে আমি f ইকুয়াল লিখতে পারি 1 ডিভাইডেড বাই twice বাই √r R স্কয়ার ইনটু C স্কয়ার অথবা R। এটার জন্য ফ্রিকোয়েন্সি অসিলেশন কত আসে? 1 ডিভাইডেড বাই twice বাই R। এখন c এর জিনিসটা দেখো, ওই যে আমরা কি করলাম, ওই এই জিনিসটাকে জিরো করলাম। কেন করলাম? তার দুটো কোয়ান্টিটি সেম হতো, রিয়েল কোয়ান্টিটি হতো। যদি এটাকে জিরো করি আবার তাহলে এই দুটো কাটাকাটি যায়, এই দুটো ইকুয়েশন ইকুয়াল করে যদি সলভ করি তাহলে আমরা R3 এবং R4 এর জন্য একটা রেশিও পাবো। এই R3 ডিভাইডেড বাই R4 এর জন্য একটা রেশিও পাবো। সেটা কি? সেটা হচ্ছে R1 ডিভাইডেড বাই R2 প্লাস C2 ডিভাইডেড বাই C1। এটাকে দিলাম হচ্ছে আমরা 3 নম্বর ইকুয়েশন। এখন খেয়াল করে দেখো আমাদের অপ এম্প যেটা, এটা নট ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ছিল না? নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য গেইন ইকুয়েশন কি? 1 প্লাস RF ডিভাইড বাই RF। তাহলে এখানে কি হলো দেখো তো, 1 প্লাস RF এর জায়গায় কি ছিল? R3, আর এর জায়গায় কি ছিল? R4। তাহলে ইকুয়েশনে কি আসে? 1 প্লাস R3 ডিভাইড বাই R4। এটা কার গেইন? এটা হচ্ছে অ্যামপ্লিফায়ারের গেইন। একটু আগে দেখো তাহলে আমরা এখানে কি করলাম?
R3 বাই R4 ইনপুট বের করলাম না, কত আসছে? R1 প্লাস R2 প্লাস C2 বাই C1। তাহলে এটা এখানে বসে দিলাম। তাহলে কি আমি গেইনের জন্য ইকুয়েশন পেয়ে যাই? এখন গেইন যদি এটা হয়, অ্যামপ্লিফায়ারের গেইন যদি এটা হয়, ফিডব্যাক নেটওয়ার্কের যে অ্যাটিনিউশন সেটা কি হতে হবে? সিম্পল উল্টা। তাহলে এটা যদি উল্টাই দেই তাহলে এটা এর জন্য কি আমার ফিডব্যাক নেটওয়ার্কের জন্য গেইন। ঠিক আছে? এখন আমরা জানি যে গেইন যেটা অ্যামপ্লিফায়ারের জন্য যে গেইন দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 1 বা তার থেকে বড়। এখন আমরা যদি এটা কি করি, AB ইজ গ্রেটার দেন, AB ইজ গ্রেটার দেন, মানে এটা থেকে এটা বড় হতে হবে। ঠিক আছে? যদি করি তো সলভ করি তাহলে আমরা পাবো কি? R3 বাই R4 শুড বি গ্রেটার দেন R1 বাই R2 প্লাস C2 বাই C1। এই জিনিসটা যদি এখন আমরা সবগুলো ইকুয়াল ধরি, আমরা তো ওই ফ্রিকোয়েন্সি ও অসিলেশন বের করে তো সবগুলো ইকুয়াল ধরছিলাম। এখানে কি করলাম? R1 R2 R করলাম, C1 C2 C করলাম। যদি বসাই একটু সলভ করি, সলভ করে দেখা যায় এখানে একটা রিলেশনশিপ আমরা পাই। রিলেশনশিপটা হচ্ছে R3 should be greater than equal কত? ঠিক আছে? এই জিনিসটাকে যদি আমি এখানে বসাই, মানে গেইন ইকুয়েশনে বসাই, এই রিলেশনশিপটা এটা যদি আমরা গেইন ইকুয়েশনে বসাই তাহলে গেইন আসে কত? গেইন হচ্ছে should be greater than, মানে হচ্ছে কি তোমার উইনিং ব্রিজ অসিলেটরের জন্য অ্যামপ্লিফায়ারের গেইন যেটা সেটা অবশ্যই 3 এর সমান বা 3 থেকে বড় হতে হবে। মানে কি তোমার এখানে R3 এবং R4 এর রেশিওটা অবশ্যই 3 এর সমান বা 3 থেকে বড় হতে হবে। বুঝা গেছে? এখন দেখো এখানে কি বলছে, এখানে ডিগ্রি বলেছে ডিজাইন এ ওয়েট বেস অসিলেটর সার্কিট টু জেনারেট a sinusoidal signal with the oscillation frequency of কত? 8 কিলোহার্টজ। মানে কি আমরা F ডট জানি, F ডট ইকুয়েশন আমরা জানি না কত? 1 ডিভাইডেড বাই 2 RC। তাহলে এটা F ডট কত দেওয়া আছে? 10 কিলোহার্টজ। C এর জায়গায় আমি ধরুন 0.01 ম্যাগনিফাইড করলাম, একটা তো ধরে নিতে হবে, আবার সলভ হবে না। সলভ করলে আমরা R এর জন্য পেয়ে যাবেন। এখন আমরা তো ধরেছিলাম কি R1 R প্লাস C1 C2 C। তাহলে সের মধ্যে কি আমরা দেখো তো এই ব্রিজ নেটওয়ার্কের সবগুলো প্যারামিটার মিলে পেয়ে গেলাম। বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে তোমার R3 আর কি R4। একটু যে রিলেশনশিপটা আমরা দেখলাম সেটা কি ছিল? AB should be greater than or equal to 3। তার মানে কি R3 এবং R4 রেশিও কত হতে হবে? greater than 3 হতে হবে। সরি, greater than equal to 2 হতে হবে। যেহেতু নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। তার মানে কি এখানে R3 আমি যা দিব R4 কত হতে হবে? 4 থেকে 2 গুণ বা তার বেশি হতে হবে। বুঝা গেছে? পারো সলভ করতে পরীক্ষায়? আচ্ছা, তাহলে আমাদের ক্লাস স্টার্ট ছিল 2টা পর্যন্ত, শেষ হয়েছে অলরেডি। আমাদের ওর প্রবলেম দেখেন তোমাদের ক্লাস টেস্ট এবং অ্যাসাইনমেন্টের ব্যাপারে তো অনেক ডিসকাশন হয়ে গেছে, তাই না? ডিসকাশন হয়ে গেছে, মানে এই সেকশনের সাথে ডিসকাশন হয়েছে। ওদেরকে বলছিলাম তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? কারণ আমি যদি ক্লাসে এসেগুলো বলি আমার টাইম নষ্ট হবে। আচ্ছা, ও একটা ইকুয়েশন আমাকে দিছে। ইকুয়েশন হচ্ছে কি? y AB প্রাইম প্লাস হচ্ছে A প্রাইম B। এটা কি? এটা হচ্ছে সিম্পল এক্সোরবিট, ঠিক আছে? এখন এটাকে যদি আমি ইউজিং CMOS ইমপ্লিমেন্ট করতে চাই, আমার পুল ডাউন নেটওয়ার্কটা কি লাগবে? পুল আপ নেটওয়ার্ক। সো পুল ডাউন নেটওয়ার্ক বের করার জন্য আমি কি করতে হবে বলো তো? এই পুরো একটা কমপ্লিমেন্ট নেওয়া লাগবে। কমপ্লিমেন্ট যদি নেই তাহলে কি হবে বলো? ডিমর্গান দিয়ে ভাগাই ডিমর্গান ল যদি ইউজ করি AB বার ইনটু A prime B বার আবার এটা হয় না, আবার ডিমর্গান ল, তাহলে এটা কি হয়ে যাবে? A prime A বার প্লাস B, আর এটা কি হবে? A plus B prime A প্লাস B শেষ। সলভ। এখন আমরা কি করতে হবে? এটা বাড়ি দিই, এটা বাড়ি। এখন আমরা কি করতে হবে? এটা পুল ডাউন নেটওয়ার্ক ড্র করতে হবে। পুল ডাউন নেটওয়ার্ক যদি না হয় তাহলে পুল আপ কি হবে? যেখানে ডট ছিল সেখানে প্লাস হয়ে যাচ্ছে, যেখানে প্লাস ছিল সেখানে ডট হয়ে যাচ্ছে। এটা হবে কি? এবার ডট বি और প্লাস A B বার এ তাহলে পুল ডাউন নেটওয়ার্ক যদি আমরা ড্র করি তাহলে এটার সাথে এটা কি আছে? প্যারালাল। এটার সাথে কি আছে? Parallel। প্লাস প্লাস মানে প্যারালাল, মানে হচ্ছে পাশাপাশি ড্র করব। পাশাপাশি যদি ড্র করি এটা এটা মাথার সাথে মাথা রাখবে, রিলেশন লাগবে। এটা হলো হচ্ছে A, এটা হলো হচ্ছে তোমার B এই জিনিসটা হয়ে গেল। এই জিনিসটার সাথে এটা কি আছে? সিরিজ আছে না? এই জিনিসটা আবার কি হবে? জিনিসটা আমরা করতে হবে A
এখানে আবার কি হবে তোমার এই যে এটা আবার প্যারাম আছে এটা হচ্ছে কি এটা বি এইবার এটা সাথে কি লিখে যাবে সিরিজ বুঝে গেছে আর এখান থেকে তোমার চলে যাবে হচ্ছে তোমার রাউন্ড রাউন্ডে চলে যাবে আর এখানে দিয়ে এটা ঠিক বিরোধী ইমেজে চলে আসবে দ্যাট ইজ আওয়ার পুল-আপ বুঝতে পারছেন না এটা উপরে রাখো পুল-আপ নেটওয়ার্কের উপরে রাখো ঠিক আছে আচ্ছা তোমাদের কোনো কোশ্চেন আছে স্যার আরো সিম্পলিফাই করে আছে আমি যদি গুণ করে দেই স্লাইডে ওভাবে করা আছে বাট সার্কিট অন্যরকম আসে বাট কাজ করে কিভাবে একই রকম কাজ করতে সমস্যা নেই বাট বেশি ওভার সিম্পলিফিকেশন করার প্রয়োজন নেই। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে এটাকে সিম্পলিফিকেশন করা যায় ঠিক আছে আমরা শিখেছি স্লাইডে এক্সরের যে ছবিটা দেওয়া ছিল এটা কি এটা পরের লাইনে ইমপ্লিমেন্ট করছে করতে পারো সমস্যা নেই চেক করে দেখবা আমি তো বুলিয়ান check করে- এক্সপ্রেশন দিয়ে আসে ট্রুথ টেবিল দিয়ে চেক করে দেখবে যে অ্যাকচুয়ালি আসে দুইটার ক্ষেত্রেই হয় আচ্ছা কারণ